শ্রমিকদা, এই যে তৃণমূলের যা পরিণতি এবং দেখা যাচ্ছে লোকসভায় তৃণমূল কংগ্রেস প্রায় ভেঙে চুরমার, কি বলবেন? এটা হওয়ারই ছিল, এটা বারবারই তো সবাই মানে আমরা বলছি, আমরা বহু বছর আগে থেকে বলছি যারা রাজনৈতিক চর্চার মধ্যে জড়িয়ে আছেন, সে বিশ্লেষক হোক বা আমরা বিরোধী যারা, যে তৃণমূল দলটা তো কোনো নীতি আদর্শের ভিত্তিতে তৈরি হয়নি। সুতরাং এই দলটা যেদিনকে ক্ষমতায় থাকবে না সেদিন এই দলটার অস্তিত্ব থাকবে। হ্যাঁ, আমরা হয়তো একটু মজা করে একটু কটাক্ষ করে বলতাম যে সরকারে না থাকলে 48 ঘন্টায় দলটা শেষ হয়ে যাবে। সেটা বাস্তবে দেখা যাচ্ছে 48 ঘন্টা না হয় 48 দিনের মধ্যে দলটা পুরোপুরি শেষ হওয়ার পথে। আজকে দেখলাম লোকসভায় বোধহয় অলরেডি 20 জন সাংসদ তারা স্পিকারের কাছে গেছে এবং তারা বলেছে যে আমরা ওই তৃণমূলের যে ব্লক তার থেকে আলাদা বসবে। তো তাহলে আর রইল কি? এদিকে বিধানসভাতে 80টার মধ্যে 60 জন বিধায়ক চলে গেল, ওদিকে লোকসভায় 28 জন সাংসদের মধ্যে 20 জন তারা সরে গেল, এদিকে আবার সুধাংশু শেখর বাবু তিনিও রিজাইন করেছেন রাজ্যসভায়। এরপর হয়তো রাজ্যসভার যারা রয়েছে তাদের মধ্যে অনেকের মধ্যেই দেখা যাবে যারা হয়তো পদত্যাগ করছেন বা সরে যাচ্ছে। তো এই দলটার আসল ভবিতব্য হচ্ছে কিছুই নেই, বিগ জিরো। একদিকে যেরকম তৃণমূল কংগ্রেসের সমস্ত কমিটি যেগুলো ছিল সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় সব কমিটি ভেঙে দিয়েছেন, অন্যদিকে এই যে অল ইন্ডিয়া যে সাধারণ সম্পাদক হিসাবে অভিষেক ছিল সেই পদটাও তার এখন নেই, সবকিছু কমিটি তিনি ভেঙে দিয়েছেন। উল্টো দিকে আবার মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে নিয়ে চলে গেছে দিল্লি এবং সেখানে গিয়ে কেজরিওয়ালের সাথে সাক্ষাৎ করেছেন। এই যে বিষয়গুলো ঘটছে কিভাবে দেখছেন? প্রথমত মানে কোথাও কি প্রাসঙ্গিকতার জায়গায় থাকার জন্য এই ধরনের কথা, নাকি ইন্ডি জোটকে আবার মানে উজ্জীবিত করার জন্য? না, আমি যেভাবে দেখছি সেটা হচ্ছে, প্রথমত কমিটি না ভেঙে তো পায়নি, যেখানে সাংসদ বিধায়করাই থাকছে না আজকে কমিটির লোকগুলো তো চলে যেত। প্র্যাকটিক্যালি এখন যদি দেখেন আপনি, মমতা ব্যানার্জির সাথে ভাইপো ছাড়া আর কেউ নেই, আর হয়তো গোটা 2-4 জন, মানে শতাব্দীরা জুন মালিয়া, মানে সবচেয়ে অপদার্থ সাংসদদের মধ্যে একজন, যার প্রধান বৈশিষ্ট্য ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের চটিচাটা, সেও দেখলাম আজকে তিনি লোকসভায় বিরোধীদের সাথে জয়েন করেছেন। তো প্র্যাকটিক্যালি কেউই থাকবে না, এটা গেল একটা পার্ট। সুতরাং কমিটি কি রইলো না সেটা কোনো গুরুত্বপূর্ণ না। দ্বিতীয়ত, আপনি এক্ষুনি বললেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক, এটা মানে একটা হাস্যকর, একটা আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, ব্যাপারটাই একটা হাস্যকর ছিল। এখন তো এই দলটারই অস্তিত্ব নেই, সুতরাং এইসবের কোনো গল্প নেই। নাম্বার 3 হচ্ছে দিল্লিতে গেছেন, কেন গেছেন সেটা মানে মমতা ব্যানার্জি জানি না, ওনার ভাইপো জানে। ওটা প্রাসঙ্গিকতা তো পরের কথা, আগে অস্তিত্বটা তো টিকিয়ে রাখুক। উনি গেছেন নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। ইউসুফ পাঠানকে বলেছেন আসনটা ছেড়ে দাও, আমি যাতে আবার লড়ে লোকসভায় যেতে পারি। উনি এখন একজন বিধায়ক পর্যন্ত নন। 84 সাল থেকে যিনি এই হয় সাংসদ বা মুখ্যমন্ত্রী এরকম একটা স্ট্যাটাস এনজয় করে এসছেন, আজকে উনি আমার আপনার মধ্যে তো একজন সাধারণ মানুষ, এটাই উনি ঠিক মেনে নিতে পারছেন না। উনি কোন রকম ভাবে এই গণতান্ত্রিক যে পদ্ধতিটা রয়েছে তার মধ্যে উনি থাকতে চাইছেন। সেই জন্য হয়তো কারো আবার হাতে পায়েও ধরতে পারে যে ভাই আমাকে অন্তত এরা কেউ ছাড়ছে না, আমাকে অন্তত একটা রাজ্যসভার সাংসদ করে সংসদ ভবনে ঢোকার একটা অবকাশ করে দাও। তা ইন্ডি জোটটাও একটা অদ্ভুত জোট, মানে ইন্ডি জোট তো বলা যায় না, ওটা পিন্ডির জোট, একটা কারোর সাথে কারোর কোনো মিল নেই অথচ একটা করেছে। এবং ইন্ডি জোট এবং তৃণমূলের একদিকে ভীষণ বড় সাদৃশ্য হচ্ছে, দুটো যদি কোনোটারই কারোর কোনোদিনও কোনো নীতি ছিল না, কোনো আদর্শ ছিল না, কোনো কর্মসূচি ছিল না। ইন্ডি জোটের হচ্ছে বিজেপির বিরোধিতা, বিজেপিকে সরাতে হবে, তৃণমূল তৈরি হয়েছিল বামেদের সরাতে হবে। তো ওই একই হয়, চলে চলে মাসতে তো ভাই। যখন ইউপিএ গভর্নমেন্ট ছিল 2014 যখন সরকার গেছিল, তখন ওই সরকারের প্রায় 12 লক্ষ কোটি টাকার বিভিন্ন রকমের ভ্রষ্টাচারের গল্প ছিল, আর এখন তৃণমূলেরও এরকম কয়েক লক্ষ কোটি টাকার ভ্রষ্টাচার। তো ওইসব হতে পারে। আর ইন্ডিজোটের অদ্ভুত একটা হচ্ছে যে কে কার সাথে আছে তো বোঝা যায় না, মানে বামেরা কি আছে ইন্ডিজোটে, মানে ওখানে কেরলের কংগ্রেসের সাথে মারামারি করছে, এখানে 2021 কংগ্রেসের সাথে জোট করলো, এখন আবার নেই। মানে এটা একটা টোটাল ক্যাওস। ওরা ওদের মতো করছে, মাঝে মধ্যে একটু তিরিং করে লাফিয়ে ওঠে ওই উচ্চিঙ্গের মতো, আবার ওটা অটোমেটিক্যালি থেমে যাবে। ওটা নিয়ে কোনো চিন্তা বা আমাদের অন্তত ভাবার কোনো বিষয় নয়। শ্রমিকদা, ইতিমধ্যেই কিন্তু তোলাবাজির মামলায় অভিযুক্ত স্বরূপ বিশ্বাস ব্রাদার্স, তো সেই স্বরূপ বিশ্বাসকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে। আজ কিন্তু তাকে সঙ্গে করে নিয়ে তার বাসভবন এবং একাধিক জায়গায় তল্লাশি করেছে পুলিশ, এবং অরূপ বিশ্বাসের এগেনস্টেও মেসি কাণ্ডের অভিযোগ উঠেছে। এই যে বিশ্বাস ব্রাদার্সের যে সিন্ডিকেট এবং র্যাকেটটা চলতো, কি বলবেন?
এটা তো মানে সত্যি কথা বলতে আমি দেখুন ওটা তো টোটালি একটা অন্য সেগমেন্ট নিয়ে কাজ করতো, টলিউডের যে ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিয়ে কাজ করতো, এটা সম্বন্ধে আমার খুব একটা প্রত্যক্ষ তো ধ্যান ধারণা নেই, ওই নিয়ে খুব বেশি মন্তব্য করবো না। কিন্তু একটা যেটা বুঝলাম, বিভিন্ন রকম মানে টিভির প্রোগ্রাম বলুন বা খবরের কাগজে বা বিভিন্ন ধরনের শিল্পী কলাকুশলীদের বক্তব্যে, এরা এই ইন্ডাস্ট্রিটাকে এই বিগত 15 বছরে পুরোপুরি ধ্বংস করেছে। এবং ওটা একটা নোংরাম ও অসভ্যতা, যেরকম এরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সর্বস্তরে নোংরামি করেছে, তোলাবাজি করেছে, বদমাইশি করেছে, অসভ্যতামি করেছে, বিকৃত মানসিকতার পরিচয় দিয়েছে। টলিউড ইন্ডাস্ট্রিকেও তাই সেই জায়গাতেই ওরা নিয়ে গেছিল। আর একটা বিষয়ে যে পুষ্পাকে নিয়ে আমরা দেখলাম যে পুষ্পা ঝুঁকেগা নেই, পুষ্পা পুষ্পা একটা মানে ফলতার ভোটের আগে থেকে একটা বিশাল পুষ্পাকে নিয়ে চলছিল, সেই পুষ্পাকে কিন্তু নিরুদ্দেশ ছিল, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তিনি বিদেশে পালানোর একটা ছক করেছিল, কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে, পালাতে পারিনি। বিষয়টা আপনার কাছে কি? না, পুষ্পা এখন পুষ্পা বাই হয়ে হয়তো মুজরো করবে, ইনি লোগনে, ওখানে গানটাই ছিল ইনি লোগনে দোপাট্টা কি নিয়ে নিয়েছে, আর এ করবে যে আমার সমস্ত ক্ষমতা নিয়ে নিয়েছে। ওটা একটা দেখুন সত্যি কথা বলতে এগুলোর নাম এসছে কি কারণে? এরা কি রাজনীতিবিদ? না, ভাইপো ঘনিষ্ঠ। এরা শাহজাহান, শওকত মোল্লা, তারপর এই পুষ্পা, তারপর অনুব্রত মণ্ডল, এরা কেউ রাজনীতিবিদ? এরা হচ্ছে এক একটা মানে অ্যান্টি সোশ্যাল। তাও অ্যান্টি সোশ্যাল কি, নিজেদের এদের কোনো ক্ষমতা নেই। যখন সরকারে ছিল জানতো যে এরা যাবতীয় যা কুকর্ম করবে সেখানে পুলিশের পুরোপুরি সাপোর্ট পাওয়া যাবে, সেই জন্য করতো। আজকে দেখুন সব পালিয়ে বেড়াচ্ছে, অর্ধেকের বেশি তো জেলে ঢুকেছে, বাকি কিছু এদিক ওদিক এই পুষ্পাই পালানোর চেষ্টা করছে। এগুলোকে মানুষের পর্যায়েই ধরা উচিত, এগুলো এক একটা নরকের কীট, এর বাইরে আর কিছু এদের নিয়ে আলোচনা করার মতো নেই। ঋতব্রতর ঘরে ফিরাদ হাকিম, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? মানে তাহলে কি আজকে ববি হাকিমও তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে সরছে? না না, ওই যে বললাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে কেন? এরা এতদিন ছিল কেন? দেখুন যারা সরে গেছে তারাও যে বিশাল নীতিবাগী লোক তা তো নয়। এরা বেসিক্যালি প্রত্যেকে ধান্দাবাজ, এক একজনের এক এক রকম ধান্দাবাজির বহিঃপ্রকাশ এক এক রকম হচ্ছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক, একটু আগে আপনি বলছিলেন দিল্লি গেছে এনডিএ, এতদিন পর্যন্ত যেহেতু পশ্চিমবঙ্গে প্রচুর আসন পেত, কি বলতো যেখানে যে শক্তিশালী সেখানে সে দাঁড়াবে। আজকে পশ্চিমবঙ্গে যা পরিস্থিতি হয়ে গেছে তৃণমূলের, এবারে কি দিল্লিতে গিয়ে মমতা ব্যানার্জি মনে করছেন সেই কথা বলবে? কারণ তাহলে তো ওর কোনো ক্ষমতাই থাকবে না। এবার গিয়ে কিন্তু বলবে না সবার মধ্যে আমাদের সিট শেয়ারিং হয়। তো বেসিক্যালি সবাই ধান্দাবাজ, যে যার মতো ধান্দার অঙ্কগুলো করছে। যারা প্রতিবাদী বলে যাচ্ছে, আপনি আমাকে একটা জিনিস বলুন, আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে এরা দলের অনুশাসন মেনে এতদিন মুখ খোলেনি, ফাইন। আপনার তো সেকেন্ড ফেজের ভোট হয়েছিল 29 এপ্রিল, আর রেজাল্ট বেরিয়েছে 4 মে। তার মধ্যে এরা মুখ খুলতো যে আমরা এতদিন করতে বাধ্য হয়েছি, এবার এই দলটা ক্ষমতায় আসুক বা না আসুক আমরা এই দলের সাথে সঙ্গ ত্যাগ করছি। করেছে কি? করেনি। 4 মেতে যদি রেজাল্টটা উল্টো হতো, এরা কেউ মুখ খুলতো? কেউ খুলতো না। ওই 21-এর আবার রিপিট টেলিকাস্ট হতো। ওই জানোয়ার কালীঘাটের ছোকরাটা বলেছিল না ডিজে বাজাবো, আমি কালকে একটা ভিডিও দেখলাম, লিখেছে যেদিনকে মমতা এবং ইন্ডিয়া জোট দিল্লিতে আসবে ঘরে ঢুকে মারবো। এখন ওকে রাস্তায় থেকে শুরু করে ঘরে তো নিজের থাকছে না, যেখানে লোকে দেখছে সেখানে মারতে চলে যাচ্ছে। শান্তিনিকেতন ছেড়ে দিয়েছে। ওই তো বলছি, এই তো হচ্ছে এদের অকাত। আমাদের কর্মীরা তারা বোমাগুলির ভয়কে বিসর্জন দিয়ে বুক চিতিয়ে লড়েছে, আর এরা সব বড় বড় কথা বলতো, এখন সব পালিয়ে বেড়াচ্ছে। এগুলোকে নিয়ে আলোচনা করাই হচ্ছে মানে নিজের সময় নষ্ট করা। তৃণমূল কংগ্রেস বলছে এবং তার সঙ্গে সিপিএম এর তরফ থেকেও বলা হচ্ছে যে বিজেপি বড় লোকেদের দল, গরিবদের পেটে লাথি মারে। তো আবার সিপিএম নিয়ে আলোচনা করছেন, কিছু মনে করবেন এই সিপিএম কে কিন্তু আপনারা টিকিয়ে রেখেছেন মিডিয়া। আপনি একটা জিনিস বলুন তো, আমার মনে আছে আমি যখন দলের প্রতিনিধি হিসেবে 2017-18 সালের প্রতিনিয়ত বিভিন্ন চ্যানেলে বসতাম, ওইখানে সিপিএম এর শতরূপ কটাক্ষ করতো। এদের তখন আমাদের 3জন বিধায়ক, 3টে বিধায়ক, এদেরকে কেন ডাকা হয়? এরা এত নির্লজ্জ, 21-এর পরে শূন্য হওয়ার পরে প্রতিটা ডিবেটে, টিভির ডিবেট শোতে ওরা গেছে। তখন কিন্তু ওরা বলেনি আমরা তো শূন্য আমরা গিয়ে। এবং আপনারা কিভাবে টিকিয়ে রেখেছেন? যদি আমি মানে বিধানসভায় সংখ্যার ভিত্তিতে বিচার করি, ওদের চেয়ে প্রাধান্য পাওয়া উচিত ছিল তো আইএসএফ এর। ওখানে তৃণমূলের প্রতিনিধি থাকার কথা ছিল, বিজেপির থাকার কথা ছিল, আর আইএসএফ এর কে না ডেকে সব চ্যানেল, সব আপনারাও ইন্টারভিউ নেন, তৃণমূলের নেতা, কংগ্রেসের নেতা। আপনাদের প্রাধান্যতা, আপনাদের দয়ায় ওরা টিকে আছে। সুতরাং সেই ওরা কি বলছে ওটা
একটা গুরুত্ব আমি কেন সাধারণ মানুষে দেয় না, ওই জন্য শূন্য থেকে লড়তে লড়তে এখন একে পৌঁছেছে, তাতেই আবার আর মানে সেই উচ্চিংড়ের মতো তৃতীয় ছাগল ছানার মতো লাফাতে শুরু করেছে। ওটাকে অত গুরুত্ব দেওয়ার মতো কিছু নেই, আপনারা ওদেরকে বেশি গুরুত্ব দেবেন না, আপনাদের সময় নষ্ট অনেক, প্রত্যেকের আমাদের সময়ের দাম আছে না, অকারণে সময় নষ্ট করেন কেন? শ্রমিকদা, শেষ প্রশ্ন করব, এই যে নতুন সরকার গঠন হলো, 9 তারিখ শপথ নিয়েছে, এখনো 9 তারিখ হয়নি, 1 মাস আমি সেভাবে ধরছি না, 1 মাসে ছুঁই ছুঁই। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যা যা ঘোষণা করেছেন এবং যেভাবে তিনি মানে শাসন প্রতিষ্ঠা করছেন, হ্যাঁ, এই বিষয়গুলো এবং বুলডোজার চলছে, কি বলবেন? কারণ ইতিমধ্যেই কিন্তু সরকারের বিরোধিতা করছে এই অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্ম, সেই ফর্ম বারবার পরিবর্তন করা হচ্ছে তার জন্য। না না, বারবার কিছু পরিবর্তন করা হয়নি, কিছু ইন্টারপ্রিটেশনের হয়তো হয়েছে, যে ফর্মটা ছিল সেটাই আছে। এবং এটাই হচ্ছে সবচেয়ে মজার, মানে এই নতুন সরকার 1 মাসও হয়নি, যেভাবে পারফর্ম করেছে আপনি যদি দেখেন, আমাদের সবচেয়ে বিরোধী যারা ছিল, সবচেয়ে বিরোধী, আমরা কর্মী সমর্থক বলছি না, সবচেয়ে বিরোধী যারা ছিল, তারা প্রতিদিন এক একটা করে ডিমান্ড প্লেস করছে, সরকারের এই করা উচিত, ওই করা উচিত। তার মানে এরাও বুঝেছে এই সরকার হচ্ছে একমাত্র সরকার এতদিন বাদে, 50 বছর বাদে এসছে পশ্চিমবঙ্গে, যারা সত্যি পশ্চিমবঙ্গের জন্য কিছু করতে পারবে। অলরেডি যেগুলো মানে আমাদের সংকল্প পত্রে দেওয়া রয়েছে ওগুলো করা হচ্ছে, এবং আমার স্থির বিশ্বাস যে সরকার বাদ বাকি এই যে বিরোধীরা সিপিএম বলুন, তৃণমূল বলুন, যা যা বলছে এটা করা উচিত, ওটা করা উচিত, ওগুলো যদি রাজ্যের স্বার্থে হয় নিশ্চয়ই করবে। আর একটা জিনিস আমার ব্যক্তিগতভাবে আমার মুখ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন, যে আপনাদের সব প্রকল্প চালু করছেন, একটু উল্টা লটকাকে সিধা करने वाला जो आपका প্রপোজাল থা, যে মুদ্রা থা, ওটাকে একটু তাড়াতাড়ি চালু করুন। তাহলে এই যে হকার নিয়ে তারপর উল্টো পাল্টা কারণে এই কিছু ছেলে ছোকরারা লাল ঝান্ডা ফান্ডা নিয়ে রাস্তায় নামছে, ওদের ওইগুলো বন্ধ হয়ে যাবে। আর এই যে সব চোরগুলো ঢুকছে, থানায় ঢুকছে, এগুলো যেন এত আদর যত্ন পায়, যাতে এরপরে যখন ওরা বেরোবে জেল থেকে, তারা এত আদর যত্ন, বেশি খেললে যেরকম আমরা ঠিকভাবে হাঁটতে পারি না, পা টলমল করে, ওদেরও যেন ওরকম নিজের পায়ের উপর ভরটা কমে যায়, এত যেন আদর যত্ন হয়। কিন্তু শ্রমিকদা, বিরোধী শূন্য তো গণতন্ত্রের জন্য খারাপ। বিরোধী শূন্য তো আমি বলছি না, কোন বিরোধী, কি বিরোধী, আপনি কোন বিরোধিতার কথা বলছেন? আপনাকে এবার আপনি বিরোধী শূন্য গণতন্ত্র বলছেন, আমি এবার একটা আইনের কথা বলি, ঠিক আছে? আপনার দেশে পশু সংরক্ষণ একটা আইন আছে, আপনি কোনো পশুর ওপর অত্যাচার করতে পারেন না। সেফ টাইগার বলে আমাদের দেশে একটা প্রজেক্ট চলছে, ঠিক আছে, কিন্তু যে বাঘগুলো ম্যান ইটার হয়ে যায় তাকে কিন্তু এই আইনি বলে মেরে ফেলা উচিত। তো এরা কে আছে? এই সেদিনকে আমি উইথ ডিউ রেসপেক্ট, আমি আদালতের রায় মানি, মহামান্য আদালত যখন বলেছে কোমরে দড়ি দিয়ে ঘোরানোটা ওদের কি সম্মানহানি হচ্ছে, আমি রায়টা মেনে নিচ্ছি, কিন্তু গণতান্ত্রিক আমারও অধিকার আছে আমার বক্তব্য পেশ করার, এটার কোনো যুক্তি নেই। যারা সাধারণ মানুষকে খুন করেছে, ধর্ষণ করেছে, তাদের বাড়ি ঘরদের লুট করেছে, তারা মানুষ নয়, তাদের কোনো যে মানুষই নয়, তার আবার মানবতা কি? আর যদি কারোর মধ্যে মানবতা না থাকে, তাহলে তার মানবাধিকারের কোনো প্রশ্নই ওঠে না তাদের। বরঞ্চ আমি বলবো, এই যে কোমরে দড়ি দিয়ে নিয়ে যাচ্ছে না, এতে যে পুরুষ মানুষের বাড়ির মহিলাদের ওপর অত্যাচার হচ্ছে, শারীরিক নির্যাতন হয়েছে, তার অন্তত বুকের জ্বালাটা কিছুটা কমছে। এই যে আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের দলের সভাপতি প্রথম দিন থেকে বলেছে আমরা কোনো রকম যেন হিংসা না হয়, আমরা এখানে শাসকের আইন চাই না, আইনের শাসন চাই। যত বিক্ষোভ দিচ্ছে সাধারণ মানুষের এই বিক্ষোভ, এর সাথে যদি বিজেপি কর্মীরা যুক্ত হতো, তাহলে একটাও অপরাধী বোধহয় বেঁচে থাকতো না। এবং এই যে এখনো পর্যন্ত এই শাসনটা, আইনের শাসন চলছে, তাও যে অনেকটা মানে কি বলবো, এই অশান্তি যেগুলো দেখছেন সেটা কিছুই না যেটা হওয়ার কথা ছিল। সেটা আমার মনে হয় তার জন্য খানিকটা হচ্ছে ওদের মনে একটা শান্তি পাচ্ছে, যে এই চোর গুন্ডা ধর্ষক অসভ্য জানোয়ারগুলোকে কোমরে দড়ি দিয়ে ঘুরিয়ে নেওয়া যাচ্ছে। তাদেরও তো মনের জ্বালাটা কমানোর আপনাকে একটা উপশম দিতে হবে। একদমই শেষ একটা প্রতিক্রিয়া দিয়ে আপনি শেষ করবেন, সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী মহাশয় তিনি শিল্পের কথা বলেছেন, যে এবং যত সম্ভব সূত্র মারফত খবর সিঙ্গুরেও প্রধানমন্ত্রীজির হয়তো একটা বড় সভা হবে। আপনার কি মনে হয় যে যে সংকল্পপত্রে যে শিল্পের কথা বলা হয়েছে সেগুলো কি পশ্চিমবাংলার বুকে সম্ভব? একদম অতি অবশ্যই হবে। অলরেডি আমুলের একটা 6.5 কোটি টাকার প্রজেক্ট, বোধহয় আমি এই জুন মাসেই বোধহয় ওদের ভূমি পূজন হবে, রাইট? আচ্ছা, গৌতম আদানির ছেলে এসে মুখ্যমন্ত্রীর সাথে একটা বৈঠক করে গেছেন,
এবং আরো অনেক শিল্পপতির সাথে কথা হচ্ছে। এটা হয়তো ইন ডিউ কোর্স এক একটা আমরা জানতে পারবো। খালি আমি একটা জিনিস সবাইকে বলি, আমার যেহেতু এই কর্পোরেট ইন্ডাস্ট্রি এবং ফিনান্স নিয়েই তো আজকে 30-35 বছরে আমার মানে পেশাগত দক্ষতা, একটা সাধারণ মানুষের কাছে বলছি, সরকার তো ডেফিনেটলি দুর্দান্ত পারফর্ম করছে। মানে আমি নিজে চিন্তা করিনি 1 মাসের মধ্যে এরকম বিনিয়োগের প্রকল্প আসবে, কিন্তু যে ধরনের 50 বছরের ক্ষতি হয়েছে এবং সেটাকে যদি নেক্সট 5-7-10 বছরের মধ্যে আমাদের রিকভার করতে হয়, যে ধরনের শিল্প আসার দরকার, যত পরিমাণ আর কি, সেটার জন্য কিন্তু একটু ওয়েট করতে হবে, কারণ আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা ধসে গেছে। আচ্ছা, এখানে একটা শিল্পপতি সবচেয়ে বড় হচ্ছে যে যেখানে আমি শিল্প করতে যাব সেখানকার শাসন ব্যবস্থা, সেখানে ইনফ্রাস্ট্রাকচার, এগুলো হচ্ছে কিছু ফ্যাক্টর, প্যারামিটার, যেটা দেখবেন আমাদের রাজ্য সভাপতি প্রথম থেকে ক্লিয়ার করে দিচ্ছেন যে কোনো শিল্পপতির ওখানে কিন্তু কোনো ইউনিয়নবাজি চলবে না। তো এই সব গুলো করবো, ধরুন আমুল আসবে, এরপর হয়তো আদানিরাও আসবে, বাকি ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা রয়েছে তারা কিন্তু একটু হয়তো ওয়েট করবে, 6 মাস 1 বছর একটু ওয়েট করবে। প্লাস আমাদেরও একটু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হবে। যে টাটাকে তাড়ানো হয়েছিল সেই টাটা কি আবার ফিরে আসবে? শুধু টাটা না, আমার তো ধারণা নেক্সট 5 to 7 ইয়ার্স আমরা হয়তো ফরেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট যেগুলো বলা হয় সেই রকমও বড় বড় কোম্পানি, যেগুলো মানে শুনলে মানে প্রত্যেকের মুখ লালায়িত হয়, সেই ধরনের কোম্পানিও আসবে। আর এই সরকারকে একটু টাইম দিন। আমি স্থির বিশ্বাস রাখি পশ্চিমবঙ্গের যা পোটেনশিয়াল আছে, যেটাকে এতদিন পর্যন্ত মানে দমিয়ে রাখা হয়েছে, নষ্ট করা হয়েছে, এই সরকারকে সারা বিশ্বের সামনে বিশ্বাসটা ফিরিয়ে আনতে তাদের একটু টাইম দিতে হবে। তারপর নেক্সট 5 to 7 ইয়ার্স আমরা গর্ববোধ করবো যে আমরা পশ্চিমবঙ্গবাসী। ধন্যবাদ।